কলকাতার রাস্তায় রাস্তায় কত ইতিহাস লুকিয়ে থাকে, তাই না? কিন্তু শহরের বুকে এমন একটা জগৎ যক্ষপুরী আছে যেখানে পা রাখলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে গেছে কয়েকশো বছর আগে। আমি বলছি বেলগাছিয়া রাজবাড়ির কথা। কেউ একে ডাকে পাইকপাড়া রাজবাড়ি, আবার কেউ ডাকে ইতিহাসের এক নীরব সাক্ষী। এককালে যেখানে জলসাঘরের নূপুরের শব্দে দেওয়ালগুলো কেঁপে উঠত, আজ সেখানে শুধুই ঘুমোতে থাকা স্মৃতি আর নিছক নীরবতা। রাজা ঈশ্বরচন্দ্র সিংহ থেকে শুরু করে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এই প্রাঙ্গণে ধুলোয় মিশে আছে এলিট বাঙালিয়ানার গৌরবগাথা। শ্বেত পাথরের কলম আর বিশাল খড়খড়ি দেওয়া জানলাগুলো আজও বলতে চায় সেই পুরনো দিনের ইতিহাস, যা হয়তো আমরা ভুলেই গিয়েছিলাম। চলো আজকের ভিডিওতে আমাদের সাথে ঘুরে দেখো এই রাজস্বিক ইতিহাসকে একেবারে কাছ থেকে। দেখি ইতিহাস আজ আমাদের চোখে কি নতুন গল্প তুলে ধরে। হ্যালো এভরিওয়ান, আবার ওয়েলকাম জানাই আমাদের একটা নতুন ভিডিওতে। বলো তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন? এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, আর পেছনে একটা রাজবাড়িও দেখতে পাচ্ছ। অনেকেই হয়তো চেনে, বাট অনেকেই চেনে না। হ্যাঁ, তো যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা অথবা পাইকপাড়া রাজবাড়ি কীভাবে আসতে হবে। এটা বেলগাছিয়া মেট্রো স্টেশনের 3 নম্বর যে তোমার গেট রয়েছে, ওই গেট থেকে জাস্ট এক্সিট করে তোমরা সামনে থেকে ঢুকে পড়তে পারবে। আজকাল আমাদের রাজবাড়ির প্রতি বেশি ভালো বেশি ভালো হয়ে লেগেছে। গেছে, এই জন্য আমরা এখন পরপর শুধু রাজবাড়ি ঘুরছি। হ্যাঁ, চলো ভেতরে তোমাদেরকে দেখা জায়গাটা। চলো, তো আমরা এই এন্ট্রি করছি রাজবাড়ির একদম এই সামনের পোর্শনটা। আমরা ডান দিক থেকে এক্সপ্লোর করা শুরু করবো। তো রাজবাড়িটা ঢুকে পড়েছি আমরা, ঠিক আছে। এই রাজবাড়ির সারাউন্ডিংয়ে তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, এর বয়স হয়েছে প্রায় 200 বছর, কিন্তু এখন এর ঐতিহ্য দেখো তোমরা। মানে খুব ভালোভাবে মোটামুটি মেনটেন করছি। হ্যাঁ, মানে কাশীপুর রাজবাড়ি তুলনায় তো অনেকটাই বেটার এটা, তাই না? কাশীপুর রাজবাড়ি তো পুরো মানে ধ্বংস ধূসলিসাৎ হয়ে গেছে। না, এরও বেশ কিছু জানলা এই সামনে ভাঙতে বসেছে অলরেডি। তাও এখানে বহু বহু মুভি সিরিয়াল শুটিং হয়। হ্যাঁ, এই রাজবাড়িতে কোন কোন মুভি শুটিং হয়েছে কে কে জানো, কমেন্ট করে জানাবে। অবশ্যই জানি। আমি কিন্তু ভিডিওতে মানে দেখে একটা মুভির কথা মানে বলবো। বলবো আর কি, মনে পড়ছে তো ওটা ভিডিওতে বলে দেবো। চলো আমরা এই সামনের দিকে এগোচ্ছি। তো তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখা ছিল এখানে। এই যে রাজবাড়িটা, বেলগাছিয়া রাজবাড়ি, এটা সপ্তাহে প্রতিটা দিনই খোলা থাকে, এভরিডে এটা খোলা থাকে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বেসিক্যালি অ্যালাউড, কোনো টিকিট প্রাইস নেই, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে যদি তোমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাও, সেটার জন্য এখান থেকে পারমিশন করাতে হবে। এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পারমিশন পাওয়ার পরে তোমরা ভিডিওগ্রাফি করতে পারবে, অ্যান্ড তারপরে তোমরা ভেতরে তোমাদেরকে অ্যালাউ করবে। তো এন্ট্রি করার পরে আমরা ডান দিক থেকে সামনের দিকে হেঁটে হেঁটে চলেছি, বাঁদিকে রাজবাড়িটাকে রেখে। এই সামনে একটা কোনো একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছি। এটা দাদা শিবের মন্দির না? ওকে, এটাই আমাদের মালিক, এটাই এটার নামেই বাড়ি। ধূর্যটি মহল, এটার নামে বাড়ি রয়েছে না? বাবা এটা। আচ্ছা আচ্ছা। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা মন্দিরও রয়েছে। এই মন্দিরটি অ্যাকচুয়ালি শিবের মন্দির, ঠিক আছে। শিবের আরেকটা নাম হচ্ছে ধূর্যটি, তো সেই জন্য ওনার নাম অনুসারে এই বাড়িটার আরেকটা নাম হচ্ছে ধূর্যটি মহল, যেটার মতান্তর রয়েছে। অনেকে বলে যে রাজ পরিবারের কারো একজন নাম ছিল ধূর্যটি, তার নাম অনুসারে রাখা ধূর্যটি মহল। বাট হ্যাঁ, ম্যাক্সিমাম অফ দ্য ওপিনিয়ন এটাই বলে যে এই ধূর্যটি মন্দিরের নাম অনুসারে ধূর্যটি নামটা রাখা হয়েছে। সামনে একটা পুকুরও রয়েছে, বাট হ্যাঁ, পুকুরের গভীরতা অনেক কমে গেছে, এখন শুকিয়ে গেছে অনেকটা, জলটা অনেক কমে গেছে। তো মন্দির সংলগ্ন যে অঞ্চলটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি এই রাজবাড়িটার ব্যাক সাইড, ঠিক আছে। পেছন দিক হ্যাঁ, পিছন দিকটা যে তোমাদেরকে দেখাই, আমরা ওপরে গিয়ে, আমরা একদম ওপরে গিয়ে পেছন দিকটা দেখাবো, তোমাদেরকে দেখাও। এই দেখো, এটা হচ্ছে ব্যাক সাইডটা, রাজবাড়িটার ব্যাক সাইড। দরজা বন্ধ, আর এই ওপরে দেখো জাল দিয়ে ঘেরাতে, পাতা না পড়ে ভেতরটা নোংরা হয়।
যদি বলো এই রাজবাড়িটির হিস্ট্রি কি, তাহলে বলবো এই হিস্ট্রি আসলে বাঙালি হিস্ট্রির সাথে পুরোপুরি কানেক্টেড ছিল না প্রথমে। এই বাড়িটি কোনো বাঙালি তৈরি না, এই বাড়িটি তৈরি করেছিলেন অকল্যান্ড সাহেব বলে একজন ইতালীয়, যিনি এই ভারতে ব্যবসা করতে এসেছিলেন। উনি তৈরি করেছেন 1820 খ্রিস্টাব্দে। উনি তৈরি করার পরে 1826 খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুর, উনি ছিলেন রবীন্দ্র ঠাকুরের পিতামহ। তো দ্বারকানাথ ঠাকুর সেই সময় ওনার থেকে বাড়িটি কিনে নেন, যেহেতু উনি বিভৎস পরিমাণে বিলাসবহুল জীবনযাপন মেনটেন করতে ভালোবাসতেন। আর উনি খুব মানে নিয়ার টু ইংরেজদের সঙ্গে উনি ওনার ব্যবসা হতো, ডাইরেক্টলি উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বিজনেস করতেন। দ্বারকানাথ ঠাকুরের কথা তোমাদেরকে আমি বলছি। তো এই 1826 খ্রিস্টাব্দে কেনার পরে তখন এই রাজবাড়িটা পুরোটা একতলা ছিল, দোতলা ছিল না। 1835 খ্রিস্টাব্দে উনি এটাকে দোতলা দেন 3তলা করেন, ঠিক আছে। তারপরে 1846 খ্রিস্টাব্দে উনি লন্ডনে এক্সপায়ার করে যান। উনি এক্সপায়ার করার টাইমে ওনার ঋণ এতটা পরিমাণে ছিল, এই ঋণগুলো মুক্ত করার জন্য ওনার ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি বাবা, উনি এই বাড়িটা পুরোটাই বিক্রি করে দেন। শুধু এই বাড়ি কেন, আপনার দ্বারকানাথ ঠাকুরের যা প্রপার্টি ছিল, অনেক প্রপার্টি ওই সময় উনি বিক্রি করে দেন। কাকে বিক্রি করেন? ওই সময় 1846-এ উনি এটা বিক্রি করে দেন কান্দি সিংহ পরিবারকে। তো তারপর থেকে হস্তান্তরে এই বাড়িটা হতেই থাকে পর স্টেপ বাই স্টেপ। তো এখনও পর্যন্ত এর মালিকানা কার আন্ডারে রয়েছে সেটা আমি প্রপারলি জানি না, বাট হ্যাঁ, এটা প্রপার যেটা আপনাদেরকে বললাম, এটা হচ্ছে প্রপার হিস্ট্রি ছিল। তো কান্দি সিংহ পরিবারকে এটা দেওয়ার পরে, এই রাজবাড়িটা দেওয়ার পরে, এটা ওনারা কী করেন, এই রাজবাড়িটা শুধুমাত্র বাসস্থান হিসেবে ব্যবহার হতো না, এখানে অনেক নাটক উপস্থাপন হতো। বঙ্গীয় নাট্যশালা এখানেই প্রথম হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড তোমরা শুনলে অবাক হবে, মাইকেল মধুসূদন দত্তের নাম তো শুনেছো তোমরা। মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা নাটক ছিল শর্মিষ্ঠার প্রথম উপস্থাপন এই রাজবাড়িতে প্রথম হয়েছিল। ভাবো এই রাজবাড়িটা হিস্ট্রির সাথে কতটা কানেক্টেড, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, ব্রিটিশ আমল, মানে সব কিছু কানেক্টেড। এই প্রায় 200 থেকে 250 বছরের মধ্যে এই রাজবাড়ির মধ্যে এত কিছু হয়ে গেছে। তোমাদের রাজবাড়ির পেছনের দিকটা দেখালাম আমরা পুরোটা, এবার আমরা গিয়ে সামনের দিকটা দেখাবো, চলো দেখতে থাকো। আমরা একদম সামনের গেটটাতেই চলে এসেছি, যেটা সামনে তোমাকে দেখাবো, বাকিটা দেখো। তো এই যে সামনের গেটটা, যেখানে রয়েছে একটা সুন্দর বারান্দা, এই ঝুল বারান্দা, সামনে তোমরা এই থামগুলো দেখো, কি বিশাল এই থামগুলো, আর কি সুন্দর বানানো। এই হচ্ছে যে ইতালিয়ান কারিগর্যের নমুনা। এটা হচ্ছে যে একটা দালান বারান্দা রয়েছে রাজবাড়িটার সামনে। আমরা এই সামনের এখান থেকে উপরে উঠবো ধীরে ধীরে। ওঠার সিঁড়িটা এখান থেকে উঠছে। ভিতরের কারিকার্যটা দেখো তোমরা, জাস্ট এত সুন্দরভাবে বানানো হয়েছে এখানে, মানে সত্যি খুব সুন্দর, একটা সাবেকি ব্যাপার হয়েছে, মেনটেন করা হচ্ছে, খুব সুন্দরভাবে মেনটেন করেছে ভেতরটা এখনো। কারণ এখানে হচ্ছে শুটিং পারপাস ভাড়া দেয় বলে এত সুন্দর মেনটেন করা হচ্ছে। দে রে রে না রে না। এই হচ্ছে 200 বছরের পুরনো জমিদার বাড়ি, দেখে মনে হচ্ছে জায়গাটা তোমরা মানে কত সুন্দর, একটা ঐতিহ্য নিয়ে বয়ে বেড়াচ্ছে এই বাড়িটা। এই সামনেটা হচ্ছে বাড়িটার বারান্দা, যেখান থেকে আমরা ঢুকলাম। এখনো পর্যন্ত ফ্লোরিং দেখো তোমরা, কত সুন্দরভাবে মেনটেন হয়েছে এখানকার ফ্লোরিং।
আর এখন ওই যে কাকিমা ওখানে নাতা দিচ্ছে। আমরা এই রাজবাড়িটির ছাদে উঠবো। এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি। এই ছাদের সিঁড়িগুলোর কারুকার্য দেখেছো তোমরা? এত সুন্দরভাবে তৈরি এগুলো। এই হচ্ছে আপনার বেলগাছিয়া রাজবাড়ির সব থেকে উপরের জায়গাটা। কতটা বিশাল! এখান থেকে জাস্ট ওদের নিচে জায়গাটা দেখাই, কি দারুণ না? কতটা সুন্দর লাগছে। এই বাড়িটাতে আমার যতদূর মনে হয় ইন্দু 3 এর শুটিংটা হয়েছিল। ইন্দ্র থিয়ে শুটিং হয়েছিল, কারণ আমি ইন্দু 3টা দেখেছি। হ্যাঁ, আমার খুব ভালো করে মনে হচ্ছে যে এই পোর্শনটাতেই মানে এটা নিয়েছিল, এই পোর্শনটা হয়েছিল এই জায়গাটাতে, যতদূর আমার মনে হচ্ছে। আমি কনফার্ম না, হ্যাঁ। বাট মনে হচ্ছে কারণ জায়গাটা খুব চেনা চেনা লাগছে। মুভিতে দেখেছিলাম তো, খুব চেনা লাগছে এই জায়গা। চলো তোমাদের পুরো ছাদটা ঘুরে দেখা যাবে। এই হচ্ছে বিশাল ছাদ। পুরো ছাদরা, এতটা সুবিস্তৃত ছাদরা। এইখান থেকে কাঁচের সার্চি রয়েছে, যাতে নিচ থেকে আলো যেতে পারে। এই দেখো এখান থেকে নিচটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই সিঁড়ি রয়েছে এখান থেকে নিচে নামার, মানে এটা আপনার তোমার সেকেন্ড ফ্লোরের জায়গাটা এটা। এই ছাদ থেকে তোমরা জাস্ট নিচটা দেখো, এখনো সমান ঐতিহ্যে দাঁড়িয়ে আছে 200 বছরের পুরনো রাজবাড়িটা। এই সামনের পোর্শন থেকে পুকুরটা দেখা যাচ্ছে। এই সামনে শিব মন্দিরটা এখানে রয়েছে। এই যে নিচ থেকে যে শিব মন্দির তোমাদেরকে দেখালাম, এই শিব মন্দিরটা এখানে। তোমাদের একটা রুম দেখা এখানকার, এই রাজবাড়ির কি সুবিশাল রুম দেখো এখানকার। ভীষণ বড় না রুমটা? এখানটাতে তো হতে পারে এখানে প্রদীপ রাখতো। এখানে কোনো বাচ্চা ছবিগুলো রেখেছে, পাক্কা কোনো বাচ্চা হাতের কাছে, তাই না? এখানে আগুন ধরে যখন কালো একটা আর এই উপরে তোমরা জাস্ট এটা দেখো, এটা তো এইখানটাতেও আগুন লেগেছিল, হতে পারে প্রদীপ রাখতো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বাড়িটা কি সুন্দর লাগছে। এইখানেই আগেকার দিনে ভাবুন তারকনাথ ঠাকুর রীতির সাথে এখানেই পার্টি করতেন, গানের মজলিস বসতো এইখানেই, এই রুমগুলোর মধ্যে তাদের আমন্ত্রণ হতো। খুব সুন্দর এই ব্যালকনিটা, এখান থেকে রাজবাড়ির ফ্রন্টের পুরো পোর্শনটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই আলমারিটা কত পুরনো দেখতে পাচ্ছ, আলমারি না? যেহেতু কোনো গুপ্ত সম্পদ নেই এখানে। এটা তো একটা সময় রাজারা জামা কাপড় রাখতো, হ্যাঁ, জিনিসপত্র রাখতো। এর কাজটা রাখা তো সুন্দর, মানে এগুলো প্রপার সেগুন কাঠের হবে একদম। দারুণ, মানে এটার মাঝখানে একটা গ্যাপ মতো রয়েছে, এখান থেকে কোনোটা যাওয়া যায়, এখান থেকে হয়তো কোনোটা পার্টিকুলার গোপন একটা রাস্তা আছে এখানে।
সামনে কি দেখা যাচ্ছে? পেছনের পর্শনটা দেখা যাচ্ছে। এটা ব্যাক এরিয়াটা না? ঠিক আছে, চলে আয়। এখানে একটা পেন্টিং রয়েছে, কত সুন্দর তোমরা দেখো। রাজার নাম জানি না। না, এটা এটা খুব সম্ভবত দারুণ ঠাকুর। দুশো বছরের পুরনো রাজবাড়িতে কিরকম লাগছে তোর? ভয় লাগছে না তো? ভালো লাগছে নাকি? ভয় লাগছে না তো? না, ভয় লাগছে না। ভয় লাগলে জানাস। ভয় কেন? এবার তোমাদের দেখাবো এখান এই যে রাজবাড়িটার গ্রাউন্ড ফ্লোরটা কীরকম একটা একদম। এটা হচ্ছে রাজবাড়ির গ্রাউন্ড ফ্লোরটা। এই দেখো, এটা হচ্ছে রাজবাড়ির গ্রাউন্ড ফ্লোর। এই থামগুলো দেখেছো কত স্ট্রং? এই খামগুলোর উপরেই তো দাঁড়িয়ে রয়েছে না? হ্যাঁ, এটা, হ্যাঁ। সেটা দিয়ে এগুলো সব অ্যাকচুয়ালি ইটালিয়ান স্ট্রাকচারে তৈরি সব এগুলো। এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি। জাস্ট এই রুমটার অন্ধকারটা তোমরা দেখো, আন্ধেরা কায়েম রহে। এই আমরা বাইরে বেরিয়ে এলাম। আমি নিচ থেকে এখন ভিডিওটা করছি। ও গেছে ওপরে, ওকে বললাম কয়েকটা ফটো তুলবো, তো ওই জন্য ওপরে গেছে। তো ওপর থেকে ওই যে হাই করছে, দারুণ লাগছে। তো আজকের মতোই 200 বছরের পুরনো বেলগাছি রাজবাড়ি আমরা ঘুরে তোমাদেরকে দেখালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। Yeah.